ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক 1979 সাল পর্যন্ত বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল, কিন্তু এই সম্পর্ক খারাপ হয় যখন আয়াতুল্লাহ কথিত ইসলামী বিপ্লবের মাধ্যমে তেহরানের ক্ষমতা দখল করে, এমনকি শুরুর দিকে ফিলিস্তিনকে বিভক্ত করে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের তৈরির বিরোধিতা করলেও মিশরের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশও ছিল ইরান। সেই সময়ে ইরান ছিল পাহলভি রাজবংশের শাহদের দ্বারা শাসিত একটি রাজতন্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। এই কারণে আরব প্রতিবেশীদের দ্বারা নতুন ইহুদি রাষ্ট্রের প্রত্যাখ্যানকে প্রতিহত করার উপায় হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠাতা ও প্রথম সরকার প্রধান ডেভিড বেন গুরিয়ন ইরানের সঙ্গে বন্ধুত্বের আগ্রহ প্রকাশ করেন এবং তা অর্জনও করেন। কিন্তু 1979 সালে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। রাহুল্লাহ খোমেনি বিপ্লবের মাধ্যমে শাহকে উৎখাত করে ইরানে ইসলামী প্রজাতন্ত্র চাপিয়ে দেয়। এই নতুন সরকারের পরিচয়ে অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করা। নতুন আয়াতুল্লাহ সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে, ইসরায়েলের নাগরিকদের পাসপোর্টের বৈধতা অস্বীকার করে ও তেহরানের ইসরায়েলি দূতাবাস দখল করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কাছে হস্তান্তর করে। সে সময় পিএলও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে লড়াই ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছিল। সংঘাত নিরসন বিষয়ক বেসরকারি সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রোগ্রামের পরিচালক আলী ভয়েজ বলেন, ইসরায়েলের প্রতি শত্রুতা ছিল নতুন ইরানি শাসনের একটি স্তম্ভ, কারণ এর অনেক নেতা লেবাননের মতো জায়গায় ফিলিস্তিনিদের সঙ্গে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে ও প্রশিক্ষণ নেয়, আর তাদের প্রতি এদের অনেক সহানুভূতিও ছিল। কিন্তু এছাড়াও মিস্টার ভায়েজের বিশ্বাস, নতুন ইরান নিজেকে প্যান ইসলামিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল, আর এ কারণে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের বিষয়টি সামনে নিয়ে আসে, কেননা অন্য আরব মুসলিম দেশগুলো আগেই এটি বাদ দিয়েছিল। এভাবেই খোমেনি ফিলিস্তিনের বিষয়টিকে নিজেদের বলে দাবি করতে শুরু করেন, আর তার নিজের এবং তেহরানের সরকারি সমর্থনে সেখানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ স্বাভাবিক হয়ে ওঠে। তবে ভাইজের মতে ইসরায়েলের দিক থেকে ইরানের প্রতি শত্রুতা 1990-এর দশকের আগ পর্যন্ত শুরু হয়নি, কারণ তার আগে সাদ্দাম হোসেনের ইরাক বৃহত্তর আঞ্চলিক হুমকি হিসেবে বিবেচিত ছিল। এমনকি ইরান কন্ট্রা নামে পরিচিত গোপন কর্মসূচিকে সম্ভব করতে ইসরায়েলি সরকার মধ্যস্থকারীদের মধ্যে অন্যতম ছিল। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অস্ত্র সরিয়ে নেয়, যেগুলো ব্যবহার করে 1980 থেকে 88 সাল পর্যন্ত দেশটি প্রতিবেশী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ চালায়। কিন্তু সময়ের সাথে সাথে ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য অন্যতম প্রধান হুমকি হিসাবে দেখতে শুরু করে এবং দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ইসরায়েল ও ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ, সৌদি আরবের মতো অন্য বড় আঞ্চলিক শক্তির মুখোমুখি হওয়া এবং সুন্নি প্রধান আরব ইসলামিক বিশ্বে ইরানের শিয়া প্রধান হবার বাস্তবতার বিষয়ে সচেতন হয়ে ইরান সরকার তার বিচ্ছিন্নতা উপলব্ধি করে এবং শত্রুরা একদিন তাদের নিজের ভূখণ্ডে আক্রমণ করবে এমন শঙ্কা প্রতিরোধের লক্ষ্যে একটি কৌশল তৈরি করতে শুরু করে। এভাবেই তেহরানের সাথে যুক্ত সংগঠনগুলোর নেটওয়ার্ক প্রসারিত হয় এবং তার স্বার্থের জন্য অনুকূল সামরিক পদক্ষেপ চালায়। এর মধ্যে উল্লেখযোগ্য লেবাননের হেজবুল্লাহ, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী তকমা দিয়েছে। বর্তমানে তথাকথিত এই ইরানি প্রতিরোধ অক্ষ লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এদিকে ইসরায়েলও হাত গুটিয়ে বসে থাকেনি, বরং ইরান ও তার মিত্রদের আক্রমণ এবং অন্যান্য শত্রুতামূলক কাজের প্রতিরোধ করেছে। তবে প্রায়শই তার তৃতীয় কোনো দেশে, যেখানে ইসরায়েল ইরানপন্থী শক্তির সাথে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও সমর্থন করে থাকে। ইরান এবং ইসরায়েলের মধ্যে লড়াইকে ছায়া যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ উভয় দেশই একে অপরের উপর আক্রমণ করেছে। তবে অনেক ক্ষেত্রে কেউ তা সরকারিভাবে স্বীকার করেনি। 1992 সালে ইরানের ঘনিষ্ঠ একটি ইসলামিক জিহাদি দল বুনেয়স আইরেসে ইসরায়েলি দূতাবাস উড়িয়ে দেয়, এতে 29 জন নিহত হয়। এর কিছুদিন আগে হিজবুল্লাহ নেতা আব্বাস আল
মুসাভিকে হত্যা করা হয়। এই আক্রমণের জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়। ইসরায়েলের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করা সবসময় গুরুত্বপূর্ণ ছিল, যাতে করে আয়াতুল্লাহ কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয়। কেবল বেসামরিক উদ্দেশ্যে সেটি চালানো হচ্ছে। ইরানের এমন দাবি ইসরায়েল কখনোই বিশ্বাস করেনি। এমনকি এই ধারণাও ব্যাপকভাবে স্বীকৃত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল স্টাক্সনেট কম্পিউটার ভাইরাস তৈরি করে, যা 2000 সালের প্রথম দশকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর ক্ষতি করেছিল। তেহরান তার পারমাণবিক কর্মসূচির দায়িত্বে থাকা কয়েকজন প্রধান বিজ্ঞানীর উপর হামলার জন্য ইসরায়েলি গোয়েন্দাদের দায়ী করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 2020 সালে এর সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে বিবেচিত মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা। ইসরায়েল সরকার অবশ্য কখনোই ইরানি বিজ্ঞানীদের মৃত্যুর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেনি। ইসরায়েল তার পশ্চিমা মিত্রদের সাথে মিলে অতীতে তার ভূখণ্ডে ড্রোন এবং রকেট হামলার পাশাপাশি বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করেছে। 2011 সালে শুরু হওয়া সিরিয়া গৃহযুদ্ধ ছিল দুই দেশের দ্বন্দ্বের আরেকটি কারণ। পশ্চিমা গোয়েন্দা সূত্র মতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সে সময় অর্থ, অস্ত্র ও প্রশিক্ষক পাঠায় ইরান। এতে ইসরায়েলের বিপদের ঘণ্টা বাজে, কেননা তারা বিশ্বাস করে লেবাননে হিজবুল্লাহকে সরঞ্জাম এবং অস্ত্র পাঠানোর জন্য ইরানিদের অন্যতম প্রধান হল প্রতিবেশী সিরিয়া। মার্কিন গোয়েন্দা পোর্টাল স্টার্ট4 অনুযায়ী বিভিন্ন সময়ে ইসরায়েল এবং ইরান উভয়ে সিরিয়ায় কর্মকাণ্ড চালিয়েছে, যার উদ্দেশ্য অন্য পক্ষকে বড় আকারের আক্রমণ শুরু থেকে বিরত রাখা। 2021 সালে ছায়াযুদ্ধ সমুদ্রেও পৌঁছেছিল। সেই বছর ওমান উপসাগরেই ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছিল ইসরায়েল। অন্যদিকে লোহিত সাগরে তাদের জাহাজে হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে ইরান। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মিলিশিয়া হামাসের আক্রমণ এবং এর প্রতিক্রিয়া গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক সামরিক অভিযান শুরুর পর বিশ্বজুড়ে বিশ্লেষক এবং সরকার প্রধানরা উদ্বেগ প্রকাশ করেছিল যে এই সংঘাত অঞ্চলটিতে একটি চেইন প্রক্রিয়া তৈরি করে ইরানি এবং ইসরায়েলিদের মধ্যে উন্মুক্ত ও সরাসরি সংঘর্ষ উস্কে দিতে পারে। পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের মতোই সাম্প্রতিক মাসগুলোতে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে জড়িত মিলিশিয়াদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। পরিহাসের বিষয় হলো যে কেউই এখন বড় আকারের সংঘাত চায় না। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের 6 মাস পর আন্তর্জাতিক মঞ্চে এর সুনামে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে এবং একে আগের চেয়ে বেশি বিচ্ছিন্ন করে দিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন হামাসের বিপরীতে ইরান একটি রাষ্ট্র আর তাই অনেক বেশি শক্তিশালী, কিন্তু এই সময়ে এটির অনেক অর্থনৈতিক সমস্যা রয়েছে এবং আরোপিত ধর্মীয় বিধিনিষেধে বিরক্ত নারীদের নেতৃত্বে কয়েক মাস বিক্ষোভের পর অভ্যন্তরীণভাবে এর সরকার বৈধতা সংকটে ভুগছে। দামেস্কে ইরানের কনসুলেটে হামলায় 13 জন নিহতের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার ডেপুটি হাদি হাজরিয়া হিমির মৃত্যু তেহরানকে বিশেষ আঘাত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তখন আগ্রাসনকারীর জন্য শাস্তির শপথ করে এবং সিরিয়ায় তার রাষ্ট্রদূত হোসেন আকবরীর ঘোষণা করেন যে এর বিরুদ্ধে অবশ্যই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দামেস্কে কনসুলেটে হামলার প্রতিক্রিয়া ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। সবশেষ ইরানের ইসরায়েলের হামলা দুই দেশের বৈরী সম্পর্ক দীর্ঘমেয়াদী প্রকাশ্য সংঘাতে রূপ নিতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন এখন উঠে আসছে।